মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, প্রথমবার সরাসরি সম্প্রচার বিচার কাজ। আপিলের রায় নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। দাবি আদায়ে আজও সচিবালয়ে বিক্ষোভ, অধ্যাদেশের কিছু ধারায় অপপ্রয়োগের শঙ্কা জ্বালানি উপদেষ্টার। অর্থনীতিতে গেম চেঞ্জার হতে পারে চীনা বিনিয়োগ, বাংলাদেশকে উৎপাদন হাব করার আহ্বান ডক্টর ইউনূসের। ভোটের দিনক্ষণ ঠিক না হলেও প্রস্তুতিতে সরকার, বাজেটে জাতীয় স্থানীয় নির্বাচনে 2100 কোটি টাকা বরাদ্দ। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে। এই বিচার কাজ টেলিভিশনের মাধ্যমে সরাসরি দেখেছে বিশ্ব। জুলাই জুড়ে হত্যাযজ্ঞ চালাতে কি করেছিলেন শেখ হাসিনা তা যখন ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর, তখন এজলাসে পিন পতন নীরবতা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার হওয়া এই বিচার হয়তো দিল্লিতে বসে দেখছিলেন সাবেক প্রধানমন্ত্রী। শুরুতে আওয়ামী লীগের দুঃশাসন, ফ্যাসিবাদী হয়ে ওঠার প্রেক্ষাপট তুলে ধরেন চিফ প্রসিকিউটর। 13টি ভলিউমে 8500 পৃষ্ঠার অভিযোগপত্র তুলে ধরা হয় গুম, খুন ও নির্যাতনের বর্ণনা। 135 পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগে বলা হয় অপরাধের নিউক্লিয়াস এবং অপরাধীদের প্রাণভ্রমরা ছিলেন শেখ হাসিনা। গ্যাং অফ ফোর হিসেবে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান ও আনিসুল হকের নাম আদালতে তুলে ধরেন তাজুল ইসলাম। জানান তাদের নির্দেশনা, পরিকল্পনা উস্কানিতে সারা দেশে চালানো হয়েছে নির্বিচারে হত্যাযজ্ঞ। শেখ হাসিনার উপরোক্ত উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের উপর সশস্ত্র আক্রমণ চালানোর নির্দেশনা প্রদান করেন। এই সকল সশস্ত্র আক্রমণের ধারাবাহিকতায় 5ই আগস্ট 2024 পর্যন্ত সারা দেশে 1.5 সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়, 25 সহস্রাধিক মানুষকে গুরুতর জখম করা হয়। আনুষ্ঠানিক অভিযোগে আরো বলা হয় রাজনৈতিক সিদ্ধান্তে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও 14 দল যে মানবতা বিরোধী অপরাধ করেছে তাতে সন্ত্রাসী সংগঠন তাদের বলা যায়। যেহেতু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠন এবং 14 দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে তাদেরকে ক্রিমিনাল অর্গানাইজেশন বা অপরাধী সংগঠন হিসেবে গণ্য করার শামিল। এদিকে শেখ হাসিনা সহ 3 জনের সর্বোচ্চ শাস্তি ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন করেছে প্রসিকিউশন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। বিচারের মাধ্যমে একটা সমাজে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে, এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। চিফ প্রসিকিউটর বলেন প্রতিশোধমূলক নয়, বিচার হবে প্রমাণ নির্ভর, যেন নতুন বাংলাদেশে আর ফ্যাসিবাদী এই শক্তি ফিরে আসতে না পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জামায়াতে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বাতিল করা হয়েছে হাইকোর্টের রায়। এতে ভোটের মাঠে আর কোনো বাধা থাকল না দলটির। তবে দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আপিল বিভাগের চূড়ান্ত রায় না হলেও হাইকোর্টের রায়কে ভিত্তি ধরে 2018 সালের 8 ডিসেম্বর জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয় নির্বাচন কমিশন। তৎকালীন ইসি সচিব হেলাল উদ্দিনের অতি উৎসাহে জামায়াতের এই নিবন্ধন বাতিলে তখনকার চেম্বার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককেও ঢাল হিসেবে ব্যবহার করেন তিনি। এরপর ভোটের রাজনীতিতে আর নিজ ব্যানারে আসতে পারেনি জামাত। সবশেষ ছাত্র জনতার আন্দোলনের সময় এর দায় জামাতের উপর চাপিয়ে নিষিদ্ধ করা হয় দলটিকে। তবে সব হিসেব পাল্টে যায় 5 আগস্ট। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নিবন্ধন ফিরে পেতে ফের আপিল বিভাগের দ্বারস্থ হয় জামাত। বেশ কয়েকদিনের শুনানি, পাল্টা শুনানির পর রোববার রায় ঘোষণা করলেন আপিল বিভাগ। সর্বোচ্চ আদালত জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। Politically motivated PIL
বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হলো। আজকে মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন। তবে জামাতের নিজস্ব প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে ইসিকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয় আপিল বিভাগ থেকে। প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি, ওইটা বলছেন ওনাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে। প্রতীকের বিষয়ে এই মামলা কোনো বিষয়বস্তু ছিল না। রায়ের পরপর ইসির আইনজীবী জানান, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এখন অর্ডারটা পাওয়ার পর ইলেকশন কমিশনকে আমি জানাবো, তারপর ওনারা অর্ডারটা দেখে ইলেকশন কমিশন ব্যবস্থা নেবেন। জামাতের নিবন্ধন বাতিল চেয়ে 2009 সালে হাইকোর্টে রিট করেছিল বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ রেজাউল হক চাঁদপুরি সহ 25 ব্যক্তি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনী অসত্য কথা বলে জনগণকে আশাহত করেছেন। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। গণতন্ত্রকে ব্যাহত না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান হাফিজউদ্দিন আহমেদ। সংস্কার আর বিচার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া, এসব নির্বাচিত সরকার করবে জানিয়ে হাফিজ বলেন, নির্বাচনের জন্য 5 বছর অপেক্ষা করা যাবে না। বর্তমান উপদেষ্টা পরিষদ ছাত্রদের ভুল পথে পরিচালিত করছে বলেও অভিযোগ করেন হাফিজউদ্দিন। তিনি আমাদেরকে আশাহত করেছেন, বিশেষ করে তিনি অসত্য কথা বলবেন এটা তো আমরা কখনো কল্পনাও করি না। তাও বলেছেন বিদেশে, জাপানে গিয়ে তিনি বলেছেন একটা মাত্র দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এটা কি সত্য? 42টি দল তার সামনে গিয়ে বলেছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশের কিছু ধারা অপপ্রয়োগের আশঙ্কা জানিয়েছেন খোদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম স্মারকলিপি দিতে গেলে এ আশঙ্কা জানান তিনি। একই সাথে কি সংশোধন আনলে অধ্যাদেশটি গ্রহণযোগ্য হতে পারে কর্মচারীদের তা ভেবে দেখতে বললেন ফাউজুল কবির খান। সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, কর্মবিরতির মতো নানা কর্মসূচি পালন করে আসছেন সচিবালয়ের কর্মচারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সচিবালয়ের বাদামতলায় জড়ো হন কর্মচারীরা। পরে 3 জন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন তারা। অধ্যাদেশ অপপ্রয়োগের সুযোগ আছে বলে এ সময় আশঙ্কা প্রকাশ করেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। বাতিলের পক্ষে তুলে ধরেন যুক্তি। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 জারি হওয়া বিভাগীয় তদন্ত ও বিভাগীয় মামলার পরিবর্তে শুধুমাত্র লেটার ইস্যু করে অহরহ চাকরিচ্যুতির ঘটনা ঘটবে। ক্ষমতার অপব্যবহার চরমভাবে বেড়ে যাবে। নানা কারণে অপছন্দের কর্মচারীরা কর্মক্ষেত্রে নাজেহাল হবে। এমন সময় উত্থাপন করলো যে দেশে বিরাজমান পরিস্থিতি অনেকটা অস্থিতিশীল, সেখানে আমার কর্মচারীদেরকে সরকারের অনুগত বন্ধু দ্বারা তাদেরকে আবার শত্রুর কাতারে দাঁড় করানোর একটা অপপ্রয়াস। দয়া করে এই কালো আইন, এই কালো অধ্যাদেশ প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা করে। কর্মসূচির ক্ষেত্রে কর্মপরিবেশ ও সচিবালয়ের সংস্কৃতির কথা মনে রাখার তাগিদ দেন উপদেষ্টারা। জারি করা অধ্যাদেশের অপপ্রয়োগের সুযোগ আছে বলে মনে করেন খোদ বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। জানান বিষয়টি উপদেষ্টা পরিষদে তুলে ধরা হবে। আপনাদের যে অবস্থান সেটা হচ্ছে যে এটা বাতিল করে দিতে হবে, তো এইটা একটা অবস্থান। কিন্তু আপনার একটা জিনিস মনে রাখবেন যে একটা তো হচ্ছে যে এটা বাতিল করতে হবে, এটা একটা পজিশন। আরেকটা পজিশন হতে পারে যে এই যে অধ্যাদেশটার যে অপপ্রয়োগের যে সম্ভাবনা আছে সেগুলোকে অ্যাড্রেস করা যায় কিনা, তো সেটাও আপনারা একটু যদি মাথায় রাখেন তাহলে ভালো হয়। আমি আশা করব যে আপনারা আইন কানুন মেনে এবং সচিবালয়ের যে কালচার, দীর্ঘদিনের যে কালচার, মানে সেই কালচার অনুসারে করবেন। সচিবালয়ের কর্মপরিবেশ আপনারা যথাযথ রাখবেন। বন ও পরিবেশ উপদেষ্টাও কর্মচারীদের দাবি উপদেষ্টা পরিষদকে জানানোর আশ্বাস দেন। সেখানে অপব্যবহারও যেমন না ঘটে এটাও যেমন জরুরি, শৃঙ্খলাও তেমন থাকে সেটাও সেরকম জরুরি। কাজে আপনাদের কথাগুলো শুনলাম, আপনারা এটুকুন মনে রাখবেন যে কথাগুলো শুনে কনভে করা হবে। আমরা একটা বৃহত্তর পরিসরে এটা অবশ্যই আলোচনা করব
এবং আপনাদের সাথে যদি কথা বলার প্রয়োজন হয় আবার বলা হবে, শোনার প্রয়োজন হয় আবার শোনা হবে। অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবার তথ্য এবং স্থানীয় সরকার উপদেষ্টার কাছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের স্মারকলিপি দেওয়ার কথা আছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশকে উৎপাদন সংযোগস্থল বানাতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে বাংলাদেশ চীন ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, চীনের সহযোগিতায় পাট, মসলিন, জামদানি মতো বাংলাদেশের অনন্য পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে নতুন পরিচিতি পেতে পারে। ঢাকায় ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন, এতে উপস্থিত বিশ্ব অর্থনীতির পাওয়ার হাউস চীনের 100টি প্রতিষ্ঠানের প্রায় 250 বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধি দল আছেন চীনের বাণিজ্য মন্ত্রীও। রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। ঢাকা বেইজিং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে পাট, মসলিন ও জামদানি পণ্যের মতো অনন্য পণ্যগুলোর কথা উল্লেখ করেন। বলেন, চীনের সহায়তায় এগুলো আন্তর্জাতিকভাবে নতুন পরিচিতি পেতে পারে। It's a very emotional issue for Bangladesh. So together we can make a wonderful start of jute to give it a right place in our economic programs. And thank you for paying attention to it. There are many other items like that to which Bangladesh is home, Jamdani and many other fabrics. There are skillful things which can be made into many varieties of products. প্রধান উপদেষ্টা আরও বলেন, উৎপাদন খাতে চীনের বড় বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতির জন্য গেম চেঞ্জার হতে পারে। সম্ভাব্য বিনিয়োগের খাতগুলো হতে পারে তৈরি পোশাক, জ্বালানি, কৃষি ও তথ্য প্রযুক্তি। Our sectors are ripe for investment and collaboration. I urge Chinese investors to make Bangladesh their home and their production hub. Our young people is ready to accept that challenge. চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বাংলাদেশের সম্ভাবনার কথা বলতে গিয়ে ডক্টর ইউনূস বলেন, এদেশের তরুণ জনশক্তি কাজে যোগ দিতে প্রস্তুত আছে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। 2025-26 অর্থবছরের বাজেটের খবর। নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও আর্থিক প্রস্তুতি ঠিকই নিচ্ছে অন্তর্বর্তী সরকার। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের খরচ হিসেবে বাজেট বরাদ্দ রাখা হচ্ছে 2100 কোটি টাকা। আর জনকল্যাণের পদক্ষেপ হিসেবে ঢেলে সাজানো হচ্ছে সামাজিক নিরাপত্তা খাতের কর্মসূচি, যেখানে বরাদ্দ বাড়ছে 5000 কোটি টাকা। মইনুল হাসানের রিপোর্ট। দেখতে দেখতে 10 মাস পার হয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের। চারদিকে জোর আলোচনা এখন নির্বাচন ঘিরে, কিন্তু তার মধ্যেও সোমবার বাজেট পেশ করতে শেষ মুহূর্তের ব্যস্ততায় অর্থ উপদেষ্টা, যেখানে নির্বাচন আয়োজনের খরচ হিসেবে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 2080 কোটি টাকা। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের ঢাকায় 2600টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ রয়েছে বাজেটে। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে 761 কোটি টাকা। এছাড়া শহীদ পরিবার, আহতদের মাসিক ভাতাসহ চিকিৎসায় থাকছে প্রায় 593 কোটি টাকা। টার্গেট হচ্ছে জনগণ, দেশ, আমাদের অর্থনীতি। সেটার সুবিধার জন্য, সেটাকে আরও গতিশীল করার জন্য যেটা করণীয় দরকার, যারা আসবে নির্বাচিত সরকার, তাদের জন্য শিক্ষণীয় যে বিষয়টা যাওয়া যাবে, যে সঠিক চিন্তা এবং সুশাসনকে অগ্রাধিকার দিয়ে একটা বাজেট করা হয়েছে। এটাই বরঞ্চ একটা ভালো লেগেসি হতে পারে। বাজেটে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। বিদ্যমান 140টি কর্মসূচি কমে দাঁড়াচ্ছে 100-র নিচে, যার মধ্যে 38টি কর্মসূচি থাকছে কেবল অতি দরিদ্রের জন্য। আর নতুন সুবিধাভোগী যোগ হচ্ছেন আরও অন্তত 10 লাখ। আর সব মিলিয়ে এ খাতে বরাদ্দ থাকছে প্রায় 96,000 কোটি টাকা, যা মোট বাজেটের 12%। এই টাকাটা ভালোভাবে যাতে মানসম্মতভাবে খরচ হয় সেদিকটাতে বেশি নজর দেওয়া দরকার। এটা টাকার অঙ্কের পরিমাণ তো একটা দিক আছেই,
কিন্তু আমরা দেখেছি যে অনেক সময় লক্ষ্য নির্দিষ্টভাবে এগুলো খরচ করা হয় না, মানসম্মতভাবে ব্যয় করা হয় না, একটার সাথে আর একটা কোঅর্ডিনেশন হয় না। আর্থিক খাতের সংস্কারে সুপারিশের প্রতিফলন নেই আসছে বাজেটে, এমন অভিযোগ আছে নানা মহলে। অর্থ উপদেষ্টা বলছেন, দীর্ঘমেয়াদী সংস্কারের দায়িত্ব রাজনৈতিক সরকারের, তবে জনকল্যাণের পদক্ষেপ হিসেবে সংস্কারের পদচিহ্ন রেখে যেতে চান তিনি। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। প্রধান উপদেষ্টা জাপান সফর নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছে তাঁর প্রেস উইং। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হ্যাঁ বলেন। আমি বলছি এই যে আমি একটু ভিন্ন বিষয়ে জানতে চাই। গতকাল আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকারের একটা প্রোগ্রাম ছিল জাতীয় প্রেস ক্লাবে, এবং সেখানে গুমের শিকার ব্যক্তি যারা রয়েছেন তাদের পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। তারা আসলে বলছিলেন হচ্ছে সরকার দায়িত্ব নেওয়ার 10 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত তারা একটুকু জানেন না তাদের পরিবারের সদস্য যারা গুম হয়েছে, নিখোঁজ হয়েছে, তারা আদৌ জীবিত আছেন কিনা অথবা মারা গেছেন। সরকার এখন পর্যন্ত এতটুকু তাদেরকে নিশ্চিত করতে পারেনি কেন? আর গুমের শিকার একজন ব্যক্তি তখন ডিজিএফআই পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে বাংলাদেশে যারা ছিল বিভিন্ন বন্দিশালা ছিল এদেরকে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে সীমান্তের ওপারে অর্থাৎ ভারতে কেউ কেউ থাকতে পারে, এই ধরনের একটা কথা বলা হয়েছে। সরকারের তরফ থেকে ভারতের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হচ্ছে কিনা, আদৌ সেখানে বাংলাদেশি কোনো নাগরিক আগে এখনো বন্দী আছেন বা আপনারা কোনো উদ্যোগ দিচ্ছেন আপনি কি গুম কমিশনে কি ভিজিট করেছেন, গিয়েছেন কোনো একবার? এই যে গুলশানে যে গুম কমিশন যে কাজ করছে, আপনি একবারও ভিজিট করেছেন? তাহলে আপনি যদি যেতেন তাহলে দেখতেন যে তারা দিন রাত কাজ করছে। আমি নিজে গিয়েছি, সবার টেস্টিমনি নিয়েছে। এই জিনিসটা তো খুবই, প্রতিটা ডিটেলস নিতে হয়। অলরেডি প্রথম কাজটা কি, যে ইস্টাবলিশ করা কতজন গুম হয়েছেন, সেই কাজটা নিয়ে কত ডিটেল নিতে হয়, টেস্টিমনিগুলো নিতে হয়। প্রত্যেকের ইন্টারভিউ ওরা নিচ্ছেন, কেউ ইভেন শুক্র শনিবারও কাজ করছে। আমি আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ আপনি গুম কমিশনে যান, তাদের সাথে কথা বলেন, তারা কি কাজ করছে একটু দেখেন। হ্যাঁ, যারা গুমের শিকার হয়েছেন তারা তো অবশ্যই তারা তাদের ন্যায় বিচারটা চাবেন, তাদের আত্মীয় স্বজন অনেকেই এখনও নিখোঁজ আছেন, তাদেরকে চাবেন। তারা কেন, আমরা সবাই পুরো জাতি হিসেবে সবাই আমরা চাই, জানতে চাই কি হয়েছে। তো এই কাজটা খুবই সিরিয়াসলি করছেন আমাদের গুম কমিশন। এটা নিয়ে অলরেডি আমরা দুইটা রিপোর্ট পাবলিশ করেছি, আর একটা রিপোর্টও সামনে আসবে, এবং আপনারা অনেক কিছু ডিটেলস পাবেন। এই পুরো কাজটা আমরা সবাইকে বলবো যে সিরিয়াসলি সবাই করেন, এটা নিয়ে সবাই জানতে চাই। ওনাদের কাজটা করছেন, আমরা আপনাদের সাংবাদিকদেরও বলবো যে এটা নিয়ে আরও সিরিয়াস জার্নালিজম করেন। আমরা জানতে চাই কেন একটা লোকও যাতে যেই হারিয়ে গেছেন তার প্রত্যেকটা লোক কোথায় গেল, তার ফেট কি হলো, আমরা এটা দেখেন তারা কি কাজগুলো করছে, তাদের কাজের আপনি কোনো কমতি আছে কিনা একটু গিয়ে দেখেন। এটা তো পুরোটা কমিশন আগে কাজটা করুক, কমিশন পুরো তাদের ফাইন্ডিংসটা জানাক, তারপরে আমরা পরবর্তী কাজ আমরা করব। আমার নাম মোস্তফা মল্লিক, আমি চ্যানেলে কাজ করি। আমি আবার সেই জাপান প্রসঙ্গে আসি। যদিও জানি যে নেপালে থেকে জনশক্তি নেওয়ার জন্য জাপান নিজেই একাধিক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করেছে, এবং তারা বলছে যে অধিক প্রশিক্ষক নিয়ে তারা বলছে যে আমরা স্ট্যান্ডার্ডে চাই, এবং ওভাবে গড়ে তুলেছে। তো আমি নেপালেরটাই জানি। তো বাংলাদেশে আসলে জাপান এ ধরনের কিছু করেছে কিনা, যেহেতু দক্ষ ম্যানপাওয়ার নেই? আমাদের জানা হচ্ছে জাপানেও নেপালের বিষয়টাও প্রথমে প্রাইভেট সেক্টর লিড ছিল, ওরা একটা ফাউন্ডেশনের মতো করেছে, সেইভাবে এগিয়েছে। তো আমরা নেপালের ওরা কিভাবে এটাকে স্কেল আপ করেছে এটা আমরা ওদের থেকে আরও ইন্টেন্সিভলি ওদের থেকে জানবো, জেনে আমরা এই যে জায়গায় আমাদের গ্যাপ আছে সেই জায়গাগুলো অ্যাড্রেস করা হবে, এবং সেই অনুযায়ী এটা খুবই প্রফেসর ইউনুস এটাকে প্রায়োরিটি হিসাবে নিয়েছেন, এবং এটা আপনারা খুব শীঘ্র এটার রেজাল্ট দেখতে পাবেন। প্রধান উপদেষ্টা জাপান সফর নিয়ে ব্রিফ করছে তার প্রেস উইং। আমরা
রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে দেখছিলাম সরাসরি। 5 অগাস্টে দ্বার খোলা হবে জুলাই স্মৃতি জাদুঘরের। চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের কাছ থেকে স্মৃতি স্মারক সংগ্রহ করতে এসে এই তথ্য জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। জানান, অগাস্টের আগেই স্মারক সংগ্রহের সব কাজ শেষ হবে। সন্তানের ব্যবহারের জিনিসপত্র জুলাই জাদুঘরে স্থান পাবে। সেগুলো উপদেষ্টাকে তুলে দেওয়ার সময় তাই সন্তানের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়েন শহীদ ফয়সাল আহমেদ শান্তর মা। রোববার চট্টগ্রামের শহীদ পরিবারগুলো থেকে শহীদদের ব্যবহার্য জিনিস সংগ্রহ করতে আসেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এই সময় শহীদ পরিবারের কথা শোনেন তিনি। এই সময় সন্তান হত্যার বিচার দ্রুত শেষ করার দাবি জানান শহীদ শান্তর মা। আমার সেই একমাত্র সন্তানকে কারা এভাবে হত্যা করলো, এর বিচার আমি চাই, দ্রুত এর বিচারটা করবে। উপদেষ্টা জানান, আগস্টের আগে সব কাজ শেষ করার জন্য কাজ করছে মন্ত্রণালয়। সব ঠিকঠাক থাকলে 5 আগস্ট উদ্বোধন করা হবে জুলাই জাদুঘর। যে শূন্যতাটা উনি ফিল করছেন, ওই শূন্যতাটা যেন আমাদের ফটো ডকুমেন্টেশন সিরিজে উঠে আসে। অনেকগুলো সাব কমিটি হয়েছে, আশা করি আমরা 1.5 মাসের মধ্যে কাজটা শেষ করে জুলাই জাদুঘর ওপেন করতে পারবো 5 আগস্টের মধ্যে। আওয়ামী লীগের অপকর্ম সহ জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার আজকে থেকে সারা বিশ্বও দেখছে। অপরাধের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের বিচারও দ্রুত শেষ করার কথা পুনর্ব্যক্ত করেন উপদেষ্টা। জানালেন সিস্টেমে নানা সীমাবদ্ধতার কথাও। ধরেন আমি দৌড়াই 100 মিটার গতিতে, নিয়ম আমাকে টেনে বলে যে দৌড়াও স্লো ম্যারাথনের গতিতে। এটা বাস্তবতা। সে বাস্তবতার মধ্যেও কিন্তু আপনারা জানেন যে আজকে থেকে একটা মামলার বিচার কাজ শুরু হয়েছে। এটা লাইভ ব্রডকাস্ট হচ্ছে টেলিভিশনে, যাতে সবাই জানতে পারে যে আসলে ওখানে কী হচ্ছে। যে আমরা কোনো অন্যায় বিচার চাই না, কারণ বাংলাদেশে জুলাইতে যে জুলুম হয়েছে, এমনকি জুলাইয়ের আগে 16 বছর যেটা হয়েছে, এটা কোনোটা বানোয়াট ঘটনা, এটা আমাদের চোখের সামনে ঘটেছে। এদিকে অন্য 2 শহীদ শহীদুল ইসলাম এবং মোহাম্মদ ফারুকের পরিবারের সাথে দেখা করে জিনিসপত্র সংগ্রহ করার কথা থাকলেও শেষ পর্যন্ত যেতে পারেননি উপদেষ্টা। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। সিলেটের গোলাপগঞ্জে বৃষ্টিতে টিলা ধসে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। ঝুঁকিপূর্ণ টিলার পাদদেশ থেকে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলেছে প্রশাসন। এদিকে বান্দরবানে গাছ ভেঙে পড়ে ও বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছেন 2 জন। বৃষ্টিতে সুনামগঞ্জ শেরপুরে বাড়ছে নদ নদীর পানি। রাতে খাবারের পর স্ত্রী সন্তান নিয়ে ঘুমাতে যান সিলেটের গোলাপগঞ্জের বক্তিয়ার ঘাট এলাকার রিয়াজউদ্দিন। কিন্তু তার আর সকাল দেখা হয়নি। ভারী বৃষ্টিতে মাঝরাতে ঘরের উপর টিলা ধসে পড়ে। চাপা পড়েন রিয়াজ, তার স্ত্রী রহিমা বেগম ও 2 সন্তান। তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করে স্থানীয়রা। পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট সহ পুলিশ ও সেনাবাহিনী। প্রায় 2 ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হয় 4 জনের মরদেহ। ইট সরিয়ে আমাদের আর্মি প্রশাসন এবং পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ছিলেন, তাদের সমন্বয়ে স্থানীয় লোক ছিলেন। ওনাকে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা যাবত আমরা উদ্ধার কার্য করে ওনাকে সফলতার সহিত মৃত ব্যক্তি আমরা উদ্ধার করি। 6টার দিকে 3 জন আর এই 8টার দিকে 1 জন। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। জেলা প্রশাসকের নির্দেশক্রমে দাফন কাফনের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারকে 50,000 টাকা নগদ দিচ্ছেন। বলেছেন যে এটা প্রথম কিস্তি, পরবর্তীতে ওনারা যদি বরাদ্দ পান আরও এই পরিবারকে সহায়তা করবেন। দুর্যোগের কারণেই এই অস্বাভাবিক মৃত্যুটা হয়েছে। যাই হোক, এই জন্য আমরা তাদের মৃতদেহের শ্রুতল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্ত ছাড়া লাশ দেওয়ার আবেদন করেছে। আমরা তাদেরকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দিয়ে আমরা যাচ্ছি। অন্যদিকে ভারী বৃষ্টিতে মৌলভীবাজার, সুনামগঞ্জ, শেরপুরে নদ নদীর পানি বাড়ছে। বেশ কিছু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বৃষ্টির কারণে বাড়ির আশেপাশে অনেক পানি জমছে এবং এই পানিগুলা জমে মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। 3-4 দিনের বৃষ্টি আমাদের বাড়ির আশেপাশ সব তল হয়ে গেছে। আমাদের বাসায় পানি উঠে গেছে। এখন বাসা খুঁজতেছি অন্য জায়গায় অন্যত্র থাকার জন্য। আবহাওয়া অফিস জানিয়েছে এই বৃষ্টি থাকতে পারে আরও কয়েকদিন। সঞ্জিতা শান্তা, চ্যানেল 24। নোয়াখালীর মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় 1 নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এখনও নিখোঁজ রয়েছেন শিশুসহ 2 জন। সকালে চর রমিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ 2 জনের সন্ধানে কাজ করছে নৌ পুলিশ ও কোস্টগার্ড। গতকাল ভাসানচর থেকে নোয়াখালী যাওয়ার পথে 39 যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় নদীতে থাকা মাছ ধরার ট্রলার এগিয়ে এসে 31 জনকে জীবিত উদ্ধার করে। মারা যান গিয়াসুদ্দিন নামের এক ব্যক্তি। সাগর বেষ্টিত দ্বীপ কুতুবদিয়ার সৌন্দর্য এখনও বেশিরভাগ পর্যটকের কাছে অজানা। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দ্বীপের প্রকৃত সৌন্দর্য ও সম্ভাবনা বিশ্ববাসীর সামনে আনা গেলে এটি হতে পারে অতুলনীয় পর্যটন গন্তব্য। দ্বীপ অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আশরাফুল আলম আকাশের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন সবুজ হোসেন। বঙ্গোপসাগরের বুকে 600 বছর ধরে জেগে আছে কুতুবদিয়া দ্বীপ। পর্যটনের শহর কক্সবাজারের উত্তর পশ্চিমে পর্যটন সম্ভাবনার আরেক আয়োজন। 16 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতের বালুকাবেলা কিংবা ঝাউবনের হাতছানি। মনোহরিণী কুতুবদিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্যের এমন নানা উপাদান। এখানে পরিকল্পিতভাবে পর্যটন বিকাশ না ঘটলেও অনেকেই আসেন দূর দূরান্ত থেকে। প্রথমবারের মতো আসছি, এসে যেভাবে দেখতেছি এখানে পরিবেশটা খুব সুন্দর। এখানে আশেপাশে ময়লা আবর্জনা এরকম কোনো অবস্থা নাই। আবাসন সহ অবকাঠামোর দিক দিয়ে যদি আরো একটু উন্নত করা হয় তাহলে আমাদের মতো যারা ভ্রমণপ্রিয় মানুষ আছে তাদের জন্য সুবিধা হয়। দেশে প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্রটিও হয়ে উঠেছে কুতুবদিয়ার অন্যতম আকর্ষণ। এছাড়া লবণ চাষের প্রক্রিয়া নিয়ে যাদের কৌতূহল আছে জায়গাটি তাদের জন্য উপভোগ্য বটে, যেখানে দেখা মেলে লবণ তৈরির নানান প্রক্রিয়া। অন্যদিকে কুতুব আউলিয়ার দরবার শরীফও ছুটে আসেন অনেকে। প্রতি বছর 7 ফাল্গুন এখানে জমায়েত হয় লাখো ভক্তের। আমাদের দরবারের পক্ষ থেকে দাবি করবো যেন কুতুবদিয়া 2টা জিনিস, একটা হচ্ছে বেড়িবাঁধ এবং আমাদের জন্য ব্রিজ হয় এটা। তবে পর্যটনের নানা সম্ভাবনা থাকলেও তা নিয়ে যেন ভাবনা নেই প্রশাসনের। স্থানীয়রা বলছেন যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে এই দ্বীপে বিকাশ ঘটবে পর্যটনের। পাবলিক টয়লেট, তারপরে যাতায়াত ব্যবস্থা উন্নত, এই ব্যবস্থাগুলো ইনশিওর করলে আমি মনে করি মানুষজনের সুবিধা হবে। সরকার যদি উদ্যোগ নেয় তাহলে সামনে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। কুতুবদিয়াতে এখনও পর্যন্ত আপনার পর্যটনের জন্য অপার সম্ভাবনা আছে। বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষের কাছে এটা প্রচারের জন্য আমরা সরকারিভাবে চেষ্টা করে যাচ্ছি। পর্যটন উদ্যোক্তাকে এগিয়ে আসতে হবে। আমরা আগামী দিনে সম্ভাবনাময় পর্যটন উদ্যোক্তার বিকাশ ঘটবে এবং আমরা প্রয়োজনীয় যে অ্যান্সিলারি ফ্যাসিলিটিসগুলো আছে, গভর্নমেন্ট সার্ভিসেসগুলো আছে, সেগুলো আমরা এনশিওর করব। লবণ চাষে নির্ভরশীল হয়ে পড়া কুতুবদিয়াবাসীর প্রত্যাশা পর্যটনের উন্নয়নের মধ্য দিয়ে এই দ্বীপে তৈরি হবে জীবিকার নতুন উৎস। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, কুতুবদিয়া, কক্সবাজার।